উনি পাশের কেবিনে আছেন, একটু পর আমি নিয়ে যাব। নিচের কি অবস্থা করেছেন? প্রিমা উত্তর দেয় না, মুখ লুকায় আসিয়ানের বক্ষে। তার খোলা চুলগুলো এলোমেলো ভাবে লেপ্টে আছে মুখে। আসিয়ান ভীষণ যত্ন নিয়ে ওগুলো সরিয়ে দেয়। এর মধ্যে ইস্ত্রিয়াস এবং তারজিয়ান প্রবেশ করে কেবিনে। প্রিমার রক্তাক্ত হাতটা দেখে ইস্ত্রিয়াসের দ্রুত পায়ে এগিয়ে আসে। কৌতূহলী চোখে আসিয়ান এবং প্রিমাকে অবলোকন করতে থাকা নার্সকে হাতের ইশারায় চলে যেতে বলে। পার্শ্ববর্তী ট্রে থেকে হ্যাক্সিসলের বোতল এবং তুলা নিয়ে প্রিমার পাড়ে এগিয়ে যায়। হাতটা ধরার আগে আসিয়ানের দিকে তাকাতে সেও নীরবে সম্মতি প্রদান করলো। ইস্ট্রাস প্রিমার ক্ষতবিক্ষত হাতটা ধরতেই প্রিমা সেদিকে ফিরে তাকাতে চাইলেও কিন্তু আসিয়ান তার মাথা বুকের সাথে চেপে ধরে বলল, ওদিকে তাকাতে হবে না। প্রিমা তাকায় না, ব্যথা পাওয়ার ভয়ে খামচে ধরে আসিয়ানের শার্টের কিছু অংশ। আসিয়ান হাত বুলিয়ে দিতে থাকে তার মাথায়। ইস্ট্রাস অভিজ্ঞ ডাক্তারের মতো প্রথমে প্রিমার হাতের ক্যানোলা লাগানো অংশটুকু হ্যাক্সিসলে ভিজিয়ে নেয়, অতঃপর উপরের প্লাস্টারটুকু সরিয়ে ফেলে। প্রিমা ব্যথা পেয়ে কিঞ্চিত নড়ে উঠতেই আসিয়ান ভ্রু কুঁচকে সতর্ক কণ্ঠে বলে, ব্যথা পাচ্ছেন উনি? ইস্তিরাজ চকিতে তাকায় আসিয়ানের দিকে। তার অবস্থা দেখে মিটিমিটিয়ে হেসে ক্যানোলাটা আলতো করে টান দিয়ে খুলে নিয়ে রক্তক্ষরণের আটকানোর জন্য ইনসালশন সাইটে তুলা চেপে ধরে। জেলাস আসিয়ান কাজ শেষ হতেই ইস্তিরাজের হাত থেকে প্রিমার হাতটা নিজের দখলে নিয়ে নেয়। পুরো দৃশ্যটা দেখে হাসলো ইস্তিরাজ। তার মন বলছে আসিয়ানের গায়ে দ্বিতীয় প্রেমের হাওয়া লাগলো বলে। আসিয়ানের বুকে মুখ লুকিয়ে থাকা প্রিমাকে একবার দেখে নিয়ে গলা খাকারি দিয়ে ডাকলো, মিসেস লাড্ডু। আসিয়ান ভ্রু কুঁচকে তাকালো। প্রিমা তার বুক থেকে মুখ তুলে উকি দিয়ে ভীষণ আগ্রহ ভরা চোখে ইস্তিরাজের দিকে তাকালো। প্রিমার বাচ্চাদের মতো চাহনি দেখে স্মিত হেসে ইস্তিরাজ বলল, আপনার বুবুর চিকিৎসার দায়ভার আমি নিয়েছি। আপনি একটু চিন্তা করবেন না, কেমন? আপনার বুবু অতি দ্রুত সুস্থ হয়ে আপনার সাথে পুনরায় টাইম স্পেন্ড করবে, কিন্তু তার জন্য আপনাকেও কিছু গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। প্রিমা মুখ ফুটে কোনো শব্দ করলো না, কিন্তু ওর টুকুর টুকুর চাহনি জানিয়ে দিল সে পরবর্তী কথা শুনতে আগ্রহী। ইস্তিরাজ হালকা হেসে পুনরায় বলল, আপনার বুবু ছোটোখাটো একটা অপারেশন হয়েছে। ওনাকে ইনফেকশনের হাত থেকে বাঁচাতে সিভিলিয়ানদের থেকে দূরে রাখতে হবে। আপাতত ডাক্তারদের রক্ষণাবেক্ষণে থাকবেন তিনি। অতটুকু সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর কাছে ওনার সুস্থতা প্রার্থনা করতে হবে এবং নিজেকেও টেনশন মুক্ত রাখতে হবে। পারবেন না? ইস্তিরাজের কথায় মনটা ভার হয়ে আসলো প্রিমার। কান্না চেপে কোনো মতে বলল, একটু দেখা করতে পারবো না? ইস্তিরাজ ঠোঁট চেপে হাসি আটকে আন্তরিকতার সুরে বলল, অবশ্যই পারবেন। রোজ 3 বেলা ফোনে আপনার সাথে ওনার কথা বলিয়ে দেব, চলবে? স্লান হেসে মাথা নাড়ায় প্রিমা। আরশিয়ান লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায় ইস্তিরাজের দিকে। বিনিময়ে ইস্তিরাজ হালকা হেসে তারজিয়ানকে নিয়ে বেরিয়ে পড়ে। আরশিয়ান আগেই বলেছিল কিছু একটা বলে ফারজানার সাথে প্রিমার দেখা হওয়াটা আটকাতে। বেচারি অলরেডি শকে আছে। আরশিয়ান একদমই চায় না এই বিষয়টা প্রিমাকে আরো হার্ট করুন কিংবা ওর মনে ছাপ ফেলে যাক। ওরা বেরোতেই প্রিমার হাতে হালকা রক্ত ভেজা তুলা ডাস্টবিনে ফেলে সেখানটায় একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দেয় আসিয়ান। প্রিমার ঘুমে ঢুলুঢুলু চোখ দুটো দেখে তারও ক্লান্তি বোধ বেড়ে যায়। দু হাতে ভর প্রয়োগ করে বেডের ধারণ ক্ষমতা পরীক্ষা করে নিজেও উঠে বসে বেডে। কোনো রূপ ইতস্ততা ছাড়া প্রিমাকে বুকে নিয়ে পাড়ি জমায় ঘুমের রাজ্যে। প্রিমার কেবিন থেকে বেরিয়ে ইস্ট্রাস গেল রাউন্ডে। এদিকে বউয়ের শূন্যতায় অনুভব করায় কাজে বিন্দুমাত্র মনোযোগ বসাতে পারল না তারজিয়ান। বিরক্ত হয়ে ল্যাপটপটা রেখে এগিয়ে গেল বউয়ের কেবিনের দিকে। ভেতরে ঢুকতেই দেখলো তার বউটা বেঘরে ঘুমাচ্ছে। তারজিয়ানের পছন্দ হলো না বিষয়টা। কেবিনের দরজা লক করে বেডের দিকে এগিয়ে যেতে যেতে ঘুম কাতুরের স্বরে ঢেকে উঠল, বৌজান, ও বৌজান। শরীরটা দুর্বল হওয়ায় একটু চোখ বুজে শুয়েছিল মেহরিমা। আপাতত জ্বর নেই তার, শরীরের ব্যথাও কমে এসেছে অনেকটা। দুপুরে খেয়ে দিয়ে একটু শুয়েছিল। চোখটা লেগে আসতেই তারজিয়ানের ডাকটা কানে আসলো। চোখ মেলে তাকাতেই ধীর স্বরে জবাব দিল, হুম? তারজিয়ান ঘুমহীন লাল টকটকে চোখ দুটো বউয়ের পানে নিবদ্ধ করে হতাশ কণ্ঠে বলল,
তোর জামাই ভীষণ ক্লান্ত, একটু পতি সেবা কর তো। মেহেরিমা ভ্রু কুঁচকে বলল। আমি বেড থেকে নেমে যাচ্ছি, আপনি একটু ঘুমিয়ে নিন, আসলে ক্লান্ত দেখাচ্ছে আপনাকে। তারজিয়ান ভ্রু কুঁচকে বেডে উঠে মেহেরিমার উপর আতশোয়া হয়ে রাগী স্বরে শুধালো। তুই কি আমাকে ওজনের খোঁটা দিলি, খরগোশের ছাও? বিরক্তি নামে ডাকায় মেহেরিমার রাগ হলো। সে নিজেও চড়া গলায় বলল। দিলাম তো, আপনার লজ্জা করে না হাতির মতো ওজন নিয়ে খরগোশের ছাওয়ের উপর জোর দেখাতে? তারজিয়ান ধপ করে মেহেরিমার উপর গা এলিয়ে দিয়ে হামি তুলে অস্পষ্ট সুরে বলল। খরগোশের ছাও যদি হয় বউ, তাহলে কি আর লজ্জা সরব করে কেউ? তারজিয়ানের আকস্মিক কাণ্ডে মেহেরিমা বেশ ব্যথা পেল। নিজের উপর থেকে ওর ভারী শরীরটা সরাতে সরাতে বলল। এমনিতে আত্মরা হয়ে আছি, এবার কি পুরোপুরি মেরে ফেলতে চান নাকি? উঠুন এখান থেকে বজ্জাত লোক, ঘুমের ঘরে আপনার হাডুডু খেলায় এই দুর্বল বেগ ছুঁইতে পারবেন না। তারজিয়ান মেহেরিমার গলায় মুখ ডুবিয়ে ঘুমু ঘুমু কণ্ঠে বলল। সুখে মরার চেয়ে সুখে মরা অনেক ভালো। বিশ্বাস করিস না বউ, আমি ভীষণ ক্লান্ত। ঘুমে ব্যাঘাত ঘটালে তোর স্বস্তি কেড়ে নেব। প্রক্রিয়াটা অবশ্য পছন্দ হবে না তোর, কিন্তু আমি তো ছাড় দেব না। তারজিয়ানের কথায় বেশ রাগ লাগলো মেহেরিমার। স্মরণে আসলো গতকাল রাতের কথা। নিষ্ঠুর লোকটার নির্মম অত্যাচার গুলো মনে পড়তেই রেগেমেগে তারজিয়ানের কাঁধে জোরালো কামড় বসিয়ে মেহেরিমা বলল। উঠুন বলছি, এক্ষুনি উঠেন, নয়তো আপনাকে আস্ত রাখবো না আমি। কন্ট্রোললেস তারজিয়ান এতক্ষণ বউয়ের সান্নিধ্যে নিজেকে শান্ত রাখলেও এবার তার মেজাজে বিগড়ে গেল। অধৈর্য হয়ে মেহেরিমার হাত দুটো তার হাতের মুঠোয় পুরে অন্য হাতে তার চিবুক ধরে হিসিয়ে বলল। শান্তি দিচ্ছি, ভালো লাগছে না তোর? শাস্তি চাস? সহ্য করার ক্ষমতা আছে? জ্ঞান হারালে থাবড় দিয়ে হুঁশে আনবো। এরপরও এক চুল ছাড় দেব না। মেহেরিমা ফাঁকা ঢোক গিলে পিটপিটিয়ে তাকিয়ে বলল। সরি তাজ ভাই, ভুল হয়ে গেছে, আর পাকামি করব না। রাগটা শান্ত হতে গিয়েও আবার ধপ করে জ্বলে উঠল। বেসামাল হয়ে মেহেরিমার অধর রোস্ট হামলা চালালো বেচারি বাঁচার তাগিদে ছটফটিয়ে উঠে। ওয়েতে দুর্বল বেডটা ক্যাসক্যাস জাতীয় শব্দ তুলে নিজের অপারগতা প্রকাশ করে। তারজিয়ান থেমে গিয়ে লম্বা লম্বা শ্বাস নিতে নিতে বলে। শালার বেডটাও দেখি আমার বাসরের বিপক্ষে। আমার বাসর নিয়ে এসবের এত বিপত্তি কেন ভাই? মেহেরিমার শ্বাস টেনে জীবন বাঁচাতে ব্যস্ত। তারজিয়ান পুনরায় বউয়ের সান্নিধ্যে আসতেই কেবিনের দরজায় কড়া পড়ার শব্দ শোনা গেল। এতে তারজিয়ানের মেজাজ বিগড়ালো। দরজা খুলে কাউকে না দেখে রেগেমেগে বউকে কোলে তুলে বেডে একটা লাথি বসিয়ে বলল। আমার বাসরে বাধা সৃষ্টি করা সব কটা বদের হাড্ডির চরম বদ হজম হোক। আমিন আমিন আমিন। রাগ ঝেড়ে বউকে নিয়ে বেরিয়ে গেল তারজিয়ান। এসব ছোটখাটো বাধার জন্য নিজের এত বড় ক্ষতি হতে দিতে পারে না সে। কেবিনে বসে ফারজানার ফাইলগুলো চেক করছিল ইসরাস। ক্লান্তিতে ভেঙে আসছে তার শরীরটা। নির্ঘুম চোখ জোড়া ঘুমে তলিয়ে যেতে চাইছে, কিন্তু বক্ষপেটে জন্মানো অস্ত্রতা কোনোভাবেই কমছে না। কাঙ্ক্ষিত চোখ জোড়ায় রাগান্বিত দৃষ্টি দেখার ইচ্ছে জমেছে মণিকোঠরে। একটুখানি কথা শোনার প্রবল তৃষ্ণা জন্মেছে মনে। বড্ড বয়খ্যাত ইসরাজের এমন বেহাল দশা দেখলে যে কোনো পরিচিত মানুষ ফিট খেত নির্ঘাত। তার ভাবনার মাঝে একজন নার্সে কেবিনে নক করে বলল। স্যার, ফারজানা ম্যামের জ্ঞান ফিরেছে, দ্রুত আসুন। সব ক্লান্তি ভুলে ইসরাজ ঝড়ের বেগে ছুটে গেল আইসিইউর দিকে। কাচের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই দেখলো ফারজানা ঘোলাটে দৃষ্টিতে তাকাচ্ছে চারপাশে। জ্ঞান ফিরতেই খানিকটা অস্থির হয়ে পড়েছিল সে। দায়িত্বরত চিকিৎসক সেটা সামলে নিয়েছে। এখন তার কন্ডিশন স্টেবল। ঘন্টা দুয়েক পর তাকে ভিআইপি কেবিনে শিফট করা হবে। ইসরাজ বুকে এক রাশ উচ্ছ্বাসে চেপে এগিয়ে গেল ফারজানার কাছে। মেয়েটা নিভু নিভু দৃষ্টিতে তাকালো তার দিকে। ইসরাজ সামান্য ঝুঁকে বলে উঠল। সজ্ঞানে দূরছাই করলেও শত্রুর গুলি খেয়ে জ্ঞান হারিয়ে সোজা আমার কোলে উঠে বসেছিলেন আপনি। এরপরও আমার আন্তরিকতায় সাথে মিষ্টি মুখে ধন্যবাদ জানাবেন না মিস লাড্ডুর আম্মা? সদ্য জ্ঞান ফিরে পাওয়া ফারজানার কর্ণকুহুরে কথাগুলো পৌঁছানো মাত্র এই অসুস্থ অবস্থাতেও ভীষণ মেজাজ খারাপ হলো তার। লম্বা শ্বাস টেনে কয়েকটা ফাঁকা ঢোক গিলে শুকিয়ে আসা কণ্ঠনালী খানিকটা ভিজে ধীর কণ্ঠে শুধালো। একটু আগে কোথায় ছিলেন আপনি? ইসরাজ বিভ্রান্ত হয়ে বলে। আমার কেবিনে।
হঠাৎ এই প্রশ্ন? ফারজানা দাঁতে দাঁত চেপে ক্লান্ত কণ্ঠে বলে, আপনার হাঁটুতে থাকা ব্রেনটা অসাবধানতাবশত ওখানে কোথাও পড়ে গেছে বোধহয়। জলদি গিয়ে খুঁজুন ওটা। ইসরাজ হতভম্ব কণ্ঠে শুধায়। আপনি কি আমাকে ব্রেনলেস বললেন? ফারজানা লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না তো, আমি বলেছি আপনি একজন বুদ্ধিহীন মস্তিষ্ক হারিয়ে ফেলা গর্ধব লোক। ইসরাজ আফসোসের সুরে বলে। এত বড় অপমান! ফারজানা হাসি আটকে কোনো মতে বলে, যাক, শেষ পর্যন্ত অ্যাটলিস্ট আপনার চামড়া সেন্সর ঠিক মতো কাজ করছে। অপমান বা সুনাম বার্তা ঠিকঠাক মতো ডিটেক্ট করতে পারছে দেখে ভালো লাগলো। প্রবাহমান সময় তার নিজস্ব গতিতে এগিয়ে যায়। ইতিমধ্যে প্রায় মাস তিনেক সময় পেরিয়েছে। এখন সময়টা গ্রীষ্মকাল। সকালের অনাগত সূর্যের তেজে দীপ্ত আলোকছোটা মুখে এসে পড়তেই ঘুমন্ত প্রিমা সামান্য নড়ে চড়ে উঠল। আয়নার সামনে দাঁড়িয়ে অফিসের জন্য রেডি হচ্ছিল আশিয়ান। বিরাট কাচের খণ্ডে প্রিমার স্থির প্রকৃতি দেখে দৃঢ় স্বরে বলে উঠল, মিসেস প্রিমা, জলদি উঠুন, উই আর গেটিং লাইট। প্রিমা ঘুমের ঘরে হু হা করে আবারও গভীর ঘুমে মগ্ন হলো। আশিয়ান স্পষ্ট শুনতে পাচ্ছে তার ভারী কি শ্বাস। ইদানিং প্রিমার বড্ড ঘুম কাতুরে হয়ে গেছে। বলা বাহুল্য আশিয়ানের অতিরিক্ত আহ্লাদ দেওয়ার কুফল এসব। আশিয়ান পুনরায় শান্ত কণ্ঠে বলল, আপনি কি চাকরিটা হারাতে চাইছেন? আজ প্রেজেন্টেশনে গড়বড় হলে আপনার চাকরি এমনিতেও নট হয়ে যাবে। এবার কাজ হলো। প্রিমা টেনে টুনে চোখ জোড়া খুলে পিট পিটিয়ে তাকালো আয়নার সামনে দাঁড়ানো আশিয়ানের দিকে। বিগত কয়েকটা মাস রেগুলার জিমে যাওয়ার ফলস্বরূপ আশিয়ানের বলিষ্ঠ হাত জোড়া আরেকটু পুরুষ্ঠ হয়েছে। বডি শেপে বিরাট পরিবর্তন এসেছে। বয়সের সংখ্যা সাথে বাহ্যিক গঠনের সৌন্দর্য যেন তরতরিয়ে বাড়ছে। প্রিমার বড্ড হিংসা হয়, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারে না। প্রিমাকে অলস ভঙ্গিতে তাকিয়ে থাকতে দেখে আশিয়ান দীর্ঘ শ্বাস ফেলে এগিয়ে আসে। এলোমেলো হয়ে থাকা ওভার সাইজ টি শার্টটা ঠিকঠাক করে দিয়ে দু হাতে সামান্য বল প্রয়োগ করে প্রিমাকে কোলে তুলে মেঝেতে দাঁড় করায়। ঘটনার আকস্মিকতায় প্রিমা ভারসাম্য হারিয়ে তার বাহুতে ধাক্কা খায়। আশিয়ান আলতো হেসে তার আখির ন্যায় হালকা দেহটা নিজের সাথে জড়িয়ে রাখে কিছুক্ষণ। আশিয়ানের বাহুতে মুখ ডোলে প্রিমা ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে, আমি সত্যি সত্যি এবার চাকরিটা ছেড়ে দিব। আমার উপর কাজের সব দায়িত্ব চাপিয়ে দিয়ে আপনি জিমে অন্যত্র সময় দিচ্ছেন। সারা রাত খেটে খুঁটে একটুখানি ঘুমিয়েছি মাত্র আমি। তার মধ্যে আপনি আবার কৃতজ্ঞতা প্রকাশ করার বদৌলতে শক্তি খাটিয়ে ঘুম থেকে উঠিয়ে জোর জবরদস্তি করছেন। আশিয়ান ঠোঁট টিপে হাসলো। আসলেই বেচারির উপর ইদানিং অতিরিক্ত কাজের প্রেসার পড়েছে, যার দরুন প্রিমার চড়ুই পাখির মতো শরীরটা খানিক পালকের ন্যায় হালকা ঠেকছে। চোখের নিচে ডার্ক সার্কেল পড়েছে, চেহারায় লাবণ্যতা কমেছে। আশিয়ান প্রিমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরি কণ্ঠে বলল, এই সব ধরা যাক, এরপর ঘুমানোর জন্য পুরো 3 দিন ছুটি দেওয়া হবে আপনাকে, চলবে? প্রিমা প্রতি উত্তর করলো না, কেবল তার বুকের সাথে লেপ্টে দাঁড়িয়ে রইল। আশিয়ান আরো কিছুক্ষণ তাকে জড়িয়ে রেখে অতঃপর তাড়া দিয়ে বলল, আজকে মিস ফারজানা অফিস জয়েন করার কথা, ভুলে গেছেন? সেই ঘটনার পর ফারজানা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বাধ্য হয়ে তাকে 2 মাসের অধিক সময় হসপিটালে কাটাতে হয়। বলা বাহুল্য এই 2 মাসেও বেশি সময়টা ইস্তিরাজ এবং ফারজানার সম্পর্কে আমূল্য পরিবর্তন এসেছে। পরিশেষে আজ সমস্ত ঝামেলার পাট চুকিয়ে ফারজানা পুনরায় ডিউটিতে জয়েন করেছে। প্রিমা চকিতে চোখ মেলে তাকালো। কাজের চাপে ভুলে যাওয়া অপ্রত্যাশিত তথ্যটা কানে আসতেই দ্রুত প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এক দৌড়ে ছুটে যায় ওয়াশরুমে। আশিয়ান বাহির থেকে চিল্লিয়ে বলে, অল্প সময় চুল শুকাবে না, সুতরাং জাস্ট ফ্রেশ হয়ে আসেন, গোসল দেওয়ার দরকার নেই একদম। পড়ার টেবিলে বসে বসে ঝিমোচ্ছে মেহরিমা। ভার্সিটি থেকে এক্সামের ডেট দেওয়া হয়েছে। না খাওয়া ভুলে বেচারি ডুবে আছে পড়ায়। তার জিয়ানের অফিস টাইমটুকু তার পড়ার টাইম, কেননা বারান্দায় বসায় থাকলে টেবিলের আশেপাশেও ঘেঁষতে মন চায় না ওর।
কাল থেকে বাসায় ফিরেনি তারজিয়ান। ইদানিং বড্ড বেশি কাজে ব্যস্ত থাকে সে। বাংলাদেশে অফিসের নতুন শাখা ওপেন করার কাজ চলছে বিধায় এত ব্যস্ততা মহাশয়ের। আকাশ কুসুম ভাবনার মাঝে আচমকা গম্ভীর একটা স্বর কানে আসতেই ধরফরিয়ে উঠে বসে বেচারি। চোখ তুলে সামনে তাকাতেই দেখে তারজিয়ান আলমারি থেকে গুরুত্বপূর্ণ ফাইল বের করতে করতে তাকে বলছে। কি ব্যাপার, রাতভর প্রেমিক ঘুমাতে দেয়নি বুঝি? বিকৃত কথাগুলো শুনে হতভম্ব হয়ে যায় মেহেরিমা। অবাক কণ্ঠে শুধায়। কি বললেন? তারজিয়ান নির্লিপ্ত কণ্ঠে বলে। ভুল বললাম কিছু? মেহেরিমা হকচকিয়ে উঠে বলে। কি আশ্চর্য, এসব কেমন ধরনের কথা? আমার প্রেমিক থাকতে যাবে কেন? আমি তো বিবাহিত। তারজিয়ান রক্তচক্ষু নিয়ে তাকায় মেহেরিমার দিকে। ধীর কদমে এগিয়ে এসে ওর মুখটা শক্ত করে চেপে ধরে বলে। এক্সকে নম্বর দেওয়ার সময় মনে ছিল না তুই বিবাহিত? আমি উচিত কথা বলেছি বলে পাপ হয়ে গেছে? মেহেরিমা ভয়ে ছিটিয়ে গেল। গতকাল ভার্সিটি শেষে মাইন্ড রিফ্রেশ করতে একটুখানি দূরে একটা নিউ রেস্টুরেন্টে গিয়েছিল তাদের সিগনেচার রেসিপিগুলো ট্রাই করতে। খেয়ে দিয়ে বিল দেওয়ার সময় কর্তৃপক্ষ জানায় তাদের ক্যাশে পয়েন্ট করতে হবে, কার্ড কিংবা বিকাশে পেমেন্ট গ্রহণযোগ্য নয়। মেহেরিমার কাছে লিকুইড মানি না থাকায় বেচারি পড়েছিল বিপাকে। ঠিক তখনই দেবদূতের মতো সেখানে হাজির হয় আরভিত। মেহেরিমা ওকে দেখে ছিটকে সরে আসতে নিলে আরভিত সৌজন্যমূলক কথাবার্তা বলে অতীতের প্রসঙ্গ টেনে মাপ চায়। ঝামেলা হওয়ার ভয়ে মেহেরিমা কথা বাড়ায়নি। স্বল্প উত্তরে ব্যাপারটা সমাধান করে, কিন্তু আরভিত আরেক ধাপ এগিয়ে তার বিল পে করে দেয়। মেহেরিমার ইগোতে লাগে বিষয়টা। সেও জোরপূর্বক বিকাশে আরভিতের টাকাটা পে ব্যাক করে দেয়। এতে ভুলবশত তার নাম্বারটা আরভিদের কাছে চলে যায়। গতকাল রাতে সেই নাম্বার থেকে প্রায় 3-4 বার কল আসে। প্রথমে মেহেরিমা ধরতে না চাইলেও শেষে ফোন ধরে ওয়ার্নিং দিয়ে কলটা কেটে দেয়। সাইকোপ্যাথ তারজিয়ানকে সেটা বুঝাবে কিভাবে? মেহেরিমা আমতা আমতা করে বলে ওঠে। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল তাজ, হুট করে। তারজিয়ান মাঝপথে তাকে থামিয়ে দিয়ে হিসিয়ে বলে উঠল। অতীতের একটা অ্যাক্সিডেন্টের জন্য আমি আমার সব থেকে কাছের মানুষটাকে হারিয়েছি। সেটার কারণ ছিলি কেবল তুই, আর দায়ী ছিল তোর কর্ম। এরপরও শুধরাতে মন চায় না তোর? মেহেরিমা থমকে গেল। বুকের ভেতরটা ধক করে উঠল। কার সাথে সংসার করছে? যে মানুষটা তাকে বিন্দুমাত্র বিশ্বাস করে না, সম্মান করে না, উল্টো তার জন্য ক্ষোভ পুষে রেখেছে, তার সাথে সংসার জড়ানো স্বপ্ন দেখছে। মেহেরিমাকে নিরুত্তর দেখে টেবিলে একটা ঘুষি বসিয়ে হনহনিয়ে বাহিরে চলে গেল তারজিয়ান। মেহেরিমা কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে থেকে ধীর পায়ে বিছানার কাছে আসলো। কম্পনত শরীরটা বিছানায় এলিয়ে চোখ বন্ধ করতেই অভিমানী অশ্রু গড়িয়ে পড়ল চোখ বেয়ে। নিজেকে সামলাতে না পেরে বালিশে মুখ চেপে কেঁদে ফেলল শব্দ করে। মানসপটে ভেসে উঠল অতীতের ঝলক। চৌধুরী বাড়ির সব থেকে চঞ্চল ডান পিঠে এবং প্রাণোচ্ছল সদস্য, এবং একই সাথে তৌকির চৌধুরীর মরহুমা স্ত্রী তাসফিয়া চৌধুরীর চোখের মণি ছিল তারজিয়ান। ছোটবেলা থেকেই মাত্রাতিরিক্ত রাগী এবং জেদি ছিল সে। তাসফিয়া চৌধুরীর জন্য তাকে শাসনও করা যেত না সেভাবে। এই শাসনের অভাবটা তাকে আরো বেশি বিগড়ে দেয়। দিনকে দিন বেপরোয়া হয়ে ওঠে তারজিয়ান। মাহিরা চৌধুরী এবং মেহমেদ চৌধুরীর নিঃসন্তান দম্পতি হওয়ায় তারজিয়ানকে নিজের সন্তানের চাইতেও বেশি আদর করতেন ওনারা। তারজিয়ান ছিল ছোট মায়ের নেওটা। দীর্ঘ কয়েক বছর পর তাদের জীবনে সুখের আগমন ঘটে। মাহিরা চৌধুরীর সন্তান সম্ভবা হন। প্রেগনেন্সিতে বেশ কিছু জটিলতা থাকায় তাকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হতো। এতে করে তারজিয়ানের সাথে তার সম্পর্কের কিছুটা টানাপোড়েন সৃষ্টি হয়। বেচারা তারজিয়ান ছোট মায়ের সাথে ক্রিকেট খেলার জন্য ঘুরঘুর করলেও তিনি বাবুর ক্ষতির কথা বলে প্রসঙ্গ এড়িয়ে যেতেন। এই ব্যাপারটা তারজিয়ানকে ভীষণ ক্ষুব্ধ করে তোলে। সব দোষ গিয়ে পড়ে মেহেরিমার উপর। তারজিয়ান মনে মনে ক্ষোভ পুষে রাখে মেহেরিমার জন্য। তার মন খারাপ দেখে একদিন তাসফিয়া চৌধুরী জিজ্ঞেস করেন, কি হয়েছে আমার নাতিটার? তারজিয়ান কণ্ঠে ক্ষোভ ঝেলে বলে, ছোট মা আমাকে একটুও সময় দেয় না। সব দোষই পিচ্ছির। যখন থেকে ছোট মায়ের পেটে এসেছে তখন থেকে আমার ভালোবাসা, আদর, সময় সবকিছুতেই ভাগ বসাচ্ছে। তাসফিয়া চৌধুরী একগাল হেসে কৌতুকের স্বরে বলেন, ভাগ বসাইতাছে কারণ হেই মাইয়া বড় হইয়া
তোমার বউ হইব তাজমিয়া। তারজিয়ান কৌতূহলী কণ্ঠে শুধায়। বউ মানে কি? তাসফিয়া চৌধুরী আবারও মিটমিটিয়ে হেসে বলেন, বউ মানে ওই অর্ধাঙ্গিনী। তোমার সব কিছুর ভিতরে তার অর্ধেক অর্ধেক ভাগ রয়েছে। তারজিয়ানের ছোট মনে বিষয়টা গেঁথে যায়, তবুও হিংসা ভাবটা দূর হয় না। সে মনে মনে ঠিক করে তার বউ যখন পৃথিবীতে আসবে তখন অর্ধেকের কথা বলে ওর সব টয় সেট নিজের করে নিবে, ওকে দিয়ে নিজের কাজ করাবে, পচা ডোবা থেকে বল তুলাবে। সবটা ভেবে ভেতরে ভেতরে ভীষণ খুশি হয় তারজিয়ান। দেখতে দেখতে কাঙ্ক্ষিত সময় চলে আসে। চৌধুরীর বাড়িতে নামে খুশির ঢল। মাহিরা চৌধুরী এবং মেহমেদ চৌধুরীর কোল জুড়ে আসে এক ফুটফুটে মেয়ে সন্তান। প্রি ম্যাচিউর বেবি হওয়ায় বেচারি ভীষণ দুর্বল ছিল। ছোট্ট গোলাকার আকৃতির ধবধবে সাদা পুতুল রূপী মেহেরিমাকে দেখার পর তারজিয়ান হতভম্ব হয়ে চেয়েছিল কিছুক্ষণ। অতটুকু বাচ্চাকে দিয়ে কাজ করাতে না পারায় আফসোস, ভেতরে ভেতরে ক্ষোভ ফেটে পড়ছিল। বাসায় ফিরে সে কি মেজাজ তার! তাসফিয়া চৌধুরীর কোলে শুয়ে অভিযোগ করে বলেছিল, ওই পুতুল তো কোনো কাজেরই নয়, ওর সব কাজ তো আমারই করা লাগবে, তাহলে অর্ধেক অর্ধেক ভাগ হইল কেমনে? হিসেবে তো আমাকে বেশি কাজ করতে হবে। তাসফিয়া চৌধুরী স্মিত হেসে বলেছিল, তুমি এখন একতরফা কাম করতাছো, কিন্তু তুমি যখন বড় হইবা তখন তোমার সব কাম তোমার বউ কইরা দিব। আমি যেমন তোমার দাদা জানলে সব কিছু কইরা দিই, ঠিক অমনি। বুঝলা তাজমিয়া? তারজিয়ান বিজ্ঞদের মতো মাথা নাড়ে। দেখতে দেখতে সময় পার হয়। নবজাতক মেহেরিমার সময় পেরোনোর সাথে সাথে কিশোরীতে রূপান্তর হয়। তারজিয়ানের সাথে তার বয়সের পার্থক্য ছিল প্রায় 9 বছরের, বিধায় তাদের মধ্যে কখনোই কাজিন টাইপ খুনসুটিমূলক সম্পর্ক গড়ে ওঠেনি। ধমক খাওয়ার ভয়ে রাগী তারজিয়ানের ছায়াও মারাতো না মেহেরিমা, তবুও শেষ রক্ষে হতো না। বাহিরে কোনো কাণ্ড করে আসলে সেটা ঠিক পৌঁছে যেত তারজিয়ানের কানে। সেও বাসায় ফিরে মেহমেদ চৌধুরীর কাছে পাই টু পাই নালিশ জানাতো। মেহেরিমার কাছে পুরো দস্ত একটা আতঙ্কের নাম ছিল তারজিয়ান। বহুল পরিচিত একটা প্রবাদ রয়েছে, সৎসঙ্গে সর্ববাস এবং অসৎ সঙ্গে সর্বনাশ। স্কুলের বেশ কিছু পাকনা বান্ধবীর খপ্পরে পড়ে ইন্টার সেকেন্ড ইয়ারের পড়া আরভিদকে পছন্দ করতে শুরু করে মেহেরিমা। প্রস্তাবটা অবশ্য আরভিদের কাছ থেকেই এসেছিল। কলেজের সব থেকে সুদর্শন ছেলেটাই তার জন্য মরিয়া। ব্যাপারটা মেহেরিমার কিশোরী মনে ঝড় তুলল। উপরন্ত বান্ধবীরা তো ছিলই বিপদের মুখে ঠেলে দেওয়ার জন্য। নীরবে নির্ভীতে বান্ধবীদের মারফতে খুব গোপনে চলতে থাকে আরভিদ এবং মেহেরিমার টুকটাক কথোপকথন। আরভিদ হাজার চেষ্টা করেও মেহেরিমাকে সম্পর্কে আনতে পারেনি, পূরণ করতে পারেনি নিজের প্রতিশোধ। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এবং ওয়াসিথ লিমিটেড পরস্পরের ভাইরাল কোম্পানি, দুটোই দেশের নামকরা কোম্পানি। তবে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আরশিয়ান সংযুক্ত হওয়ার পর তাদের অবস্থা আরও কিছুটা শক্তপোক্ত হয়ে ওঠে। ওয়াসিথ লিমিটেড কোনোভাবেই প্রথম পজিশন দখল করতে পারছিল না। উপরন্তর কূটকৌশল অবলম্বন করে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম খারাপ করতে চাইলে আশিয়ান নিজ দায়িত্বে তাদের সব কয়টা ড্রাগসের ফ্যাক্টরি লোক সমক্ষে নিয়ে আসে। ভীষণ রকমের ফেস লস হয় ওয়াসিত্য ফ্যামিলির। এই কাহিনীর বদলা নিতে আরভিদ টার্গেট করে মেহেরিমাকে। বিদায় অনুষ্ঠানের দিন এক প্রকার ইমোশনাল ব্ল্যাকমেল করে আরভিদ মেহেরিমাকে নিয়ে যায় শহর থেকে একটু দূরে। সাথে অবশ্য তাদের বন্ধু বান্ধবও ছিল। আরভিদ বলেছিল ইন্টার পরীক্ষা দেওয়ার পর তার বাবা তাকে বিদেশে পাঠিয়ে দিবে হায়ার স্টাডির জন্য। তখন চাইলেও আরভিদ মেহেরিমার সাথে সামনাসামনি দেখা সাক্ষাৎ করতে পারবে না, যেহেতু মেহেরিমার ফ্যামিলি স্টেক, তাই অন্য দিন দেখা হওয়ার সম্ভাবনা ক্ষীণ। আজ যেহেতু সুযোগ মিলেছে, সেহেতু মেহেরিমা যেন দ্বিমত পোষণ না করে। অগত্যা রাজি হয় মেহেরিমা। সায় জানিয়ে এগিয়ে যায় নিজের ধ্বংসের দায় প্রান্তারে। মেহেরিমাকে অন্য ছেলের হাত ধরে গাড়িতে উঠতে দেখে তারজিয়ানের একজন বন্ধু তাকে কল দিয়ে বিষয়টা জানায়। সবটা শুনে তারজিয়ান দেরি না করে বেরিয়ে পড়ে গন্তব্যের উদ্দেশ্যে। মেহেরিমারা এসেছিল একটা নদীর ধারে। আশেপাশে ঘন জঙ্গল ছাড়া কিছুই ছিল না সেখানে।
প্রকৃতি প্রেমী মেহেরিমা বেশ উচ্ছ্বাসিত হয় দৃশ্যটা দেখে। তার খুশির রেশ আরও বাড়িয়ে দিতে আরভিত হাঁটু গেড়ে বসে তাকে প্রপোজ করে। সবটা দেখে বাকি বন্ধু বান্ধবীরা হৈ হুল্লোড়ে মেতে ওঠে। মেহেরিমা লজ্জারত হয়ে সম্মতি জানায় আরভিদের প্রস্তাবে। তা দেখে বাঁকা হাসে আরভিদ। আরভিদের ইশারায় তাদের স্পেস দেওয়ার নাম করে বাকিরা দ্রুত স্থান ত্যাগ করে। মেহেরিমা সংশয় নিয়ে প্রশ্ন করলে আরভিদ উত্তর দেয়, নিউ কাপলদের এখান থেকে সময় কাটানো জরুরি, এতে সম্পর্ক মজবুত হয়। মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করা যাক, স্মৃতি হিসেবে স্মরণীয় করে রাখা যাবে। মেহেরিমা ইতস্তত করলেও আরভিতের কথার জালে ফেসে যায়। ছবি তোলার বাহানায় সে অযাচিতভাবে স্পর্শ করে মেহেরিমাকে। বেচারি মিথ্যা হাসি ফুটিয়ে তাকে বারণ করলে আরভিত বলে ওঠে, কাম অন মেরিমা, রিলেশনে এসব খুবই স্বাভাবিক, খ্যাতের মতো আচরণ করো না তো। মেহেরিমার মনটা ছোট হয়। নিজের অপারগতা বোঝাতে না পারার ব্যর্থতার অশ্রু জমে চোখে। এদিকে আরভিত অপেক্ষা করতে থাকে কাঙ্ক্ষিত লোকের, কিন্তু তার বদলে দলবল সহ রণমূর্তি রূপে তারজিয়ানকে এগিয়ে আসতে দেখে ভরকে যায় বেচারা। মেহেরিমা ভয় পেয়ে সিটকে দূরে সরে যায়। তারজিয়ান এগিয়ে এসে বিনা বাক্যে কষিয়ে এক থাপ্পড় বসায় মেহেরিমার গালে। ভয়ের চোটে কাঁদতেও ভুলে যায় সে। আরভিদের দিকে এগিয়ে গিয়ে তাকে মারতে মারতে বলে, ইউ ব্লাডি বাস্টার্ড, কার সম্পত্তির দিকে হাত বাড়িয়েছিস? আরভিদ উত্তর দেওয়ার সুযোগ পায় না। মারের চোটে রীতিমতো নাক মুখ ফেটে রক্ত বেরিয়ে আসে। মেহেরিমার এই দৃশ্য দেখে তারজিয়ানকে আটকাতে গেলে নিজেও 2-4টা চড় থাপ্পড় খায়। শেষমেশ আরভিদকে আড়াল করতে গেলে তারজিয়ান থাবা দিয়ে মেহেরিমার জামা ধরে তাকে ছুঁড়ে মারে দূরে। এক পর্যায়ে আরভিদের মোরা মোরা অবস্থা হলে তারজিয়ানের বন্ধুরা এগিয়ে এসে বলে, ছেড়ে দে ভাই, বাকি খাতির যত্ন আমরা করে নেব। তুই ভাবিকে নিয়ে বাসায় যা, যথেষ্ট মেরেছিস আর শাসন করিস না। অল্প বয়স বিদায় ভুল করে বসেছে। বন্ধুর কথায় তারজিয়ানের মেজাজ পারদ বাড়তে থাকে। মেহেরিমা আরভিতের মাথার কাছে বসে হাত দিয়ে মুখ ঢেকে কাঁদছিল। তারজিয়ান এক ঝটকায় ওর হাত টেনে ধরে এক প্রকার ছুঁড়ে মারে গাড়ির ভেতর। গাড়িতে বসে শব্দ করে কাদার জন্য বার কয়েক জোরালো ধমক এবং ক্ষীণ কথার বাণী শুনতে হয় মেহেরিমাকে। এতে করে বিষিয়ে ওঠে তার অন্তর, মস্তিষ্কে চাপে ভয়ানক রাগ। বাসায় পৌঁছে মেহেরিমাকে সকলের সামনে দাঁড় করিয়ে তারজিয়ান হুঙ্কার ছেড়ে বলে, বিলেল্লাপনা করতে কাম্বাইড স্কুলে অ্যাডমিট করিয়েছিলে না? অভিনন্দন তোমাদের। চৌধুরী বাড়ির মেয়ে রাস্তায় তার প্রেমিকের সাথে প্রেমময় ভালোবাসা বিনিময় করতে গিয়ে ধরা খেয়েছে। তারজিয়ানের চিৎকারে সকলে সমবেত হয় ড্রয়িং রুমে। মেহেরিমার অবস্থা দেখে সকলে হতভম্ব হয়ে যান। আফিয়া চৌধুরী একটা চাদর এনে জড়িয়ে দেন মেহেরিমার শরীর। মাহিরা চৌধুরী বুকে আগলে নেন ক্ষত বিক্ষত মেহেরিমাকে। মেয়েটা শব্দ করে কাঁদছিল। বিভ্রান্ত মেহমেদ চৌধুরী তারজিয়ানের দিকে এগিয়ে এসে তাকে জিজ্ঞেস করেন, আমার মেয়ে কি করেছে বাবা? তারজিয়ান রাগে হুঁশ হারিয়ে বলে, নষ্টামি করতে গিয়ে ধরা খেয়েছে তোমার মেয়ে। কথাটা কানে বাজে মেহেরিমার। এবার নিজেকে বাঁচাতে রাগে খেই হারিয়ে সে বলে ওঠে, আমি কেবল আমার বন্ধু বান্ধবীদের সাথে একটু ঘুরতে গিয়েছিলাম, মানছি আমার ভুল হয়েছে, কিন্তু তাজ ভাই কোনো কথা না শুনে আমার গায়ে হাত তুলেছে, আমাকে হ্যারেস করেছে, আমার সাথে জোর জবরদস্তি করেছে, আরও বলেছে আমি নাকি কেবল তার সম্পত্তি। মেহেরিমার বলা কথাগুলো বজ্রপাতের ন্যায় আঘাত হানে সবার কানে। তারজিয়ান নিজেও হতভম্ব হয়ে যায়। কি বলছে এই মেয়ে? সে তড়িৎ গতিতে মেহেরিমার দিকে এগিয়ে গিয়ে হড়বড়িয়ে বলতে থাকে, রাগের মাথায় কি যাতা বলছিস তুই? আমি তোর ইজ্জত ভ্রষ্ট করার চেষ্টা করেছি? মেহেরিমা তখনও ফুপিয়ে যাচ্ছে। মাথায় কাজ করছে কেবল নিজের ইমেজ বাঁচানোর চিন্তা। সম্পর্কের কথা বাসায় ফাঁস হয়ে গেলে তার বাবা মাকে নত হতে হবে। সবাই ওর থেকে মুখ ফিরিয়ে নেবে। নিজের দোষ ঢাকতে বদমেজাজি তারজিয়ানের কাঁধে দোষ ঢেলে দিতে তৎপর হয়ে উঠে সে। তারজিয়ানের কথা শুনে মাহিরা চৌধুরী বুকের সাথে মিশে গিয়ে আতঙ্কিত স্বরে বলে, মাম্মা।
মেয়ের অবস্থা দেখে বুক ভেঙে আসে মাহিরা চৌধুরীর। তারজিয়ানের স্বভাব সম্পর্কে খুব ভালোভাবে অবগত তিনি। মাথা খারাপ ছেলেটার হিংস্রতা সম্পর্কে ঢের জানা আছে ওনার। নিজের রাগ সামলাতে না পেরে সজোরে তারজিয়ানের গালে থাপ্পড় বসিয়ে বলেন, লজ্জা করে না তোমার? এতটা নিচে কিভাবে নেমে গেলি? একের পর এক ধাক্কা সামলাতে হিমশিম খায় সকলে। ছেলের গায়ে হাত তুলতে দেখে তারামুন চৌধুরী এগিয়ে এসে কন্দ্রনত স্বরে বলেন, আমার ছেলেটার রাগ বেশি, হুটহাট মেজাজ হারিয়ে উল্টোপাল্টা কাজ করে বসে, কিন্তু সে চরিত্রহীন নয়। এত বড় অপবাদ আমি কিছুতেই বিশ্বাস করব না। মাহিরা চৌধুরী দ্বিগুণ তেজ দেখিয়ে বলেন, আপনার ছেলে একটা সাইকো আপা। সত্য হজম করতে আপনার কষ্ট হলেও আমি বাধ্য হচ্ছি এটা বলতে। আমার মেয়ের অবস্থা দেখেছেন? কে দিয়েছ কে শাসন করার অধিকার? শাসনের আড়ালে নোংরামি করার সাহস কিভাবে হয় ওর? তারজিয়ান অবিশ্বাস্য নজরে দেখছিল মেহরিমাকে। এতক্ষণ ভীষণ শান্ত চোখে ধৈর্য নিয়ে সবকিছু অবলোকন করছিলেন তারজিয়ানের বাবা তাজওয়ার চৌধুরী। পেশায় তিনি একজন ডক্টর। ভীষণ শান্ত মেজাজের মানুষ উনি। ছোটবেলা থেকে তারজিয়ানের নামে হাজারটা অভিযোগ আসলেও ছেলেকে আজীবন ঠান্ডা মাথায় সবটা বুঝাতেন। কালে ভদ্রে হয়তো দু চারটা ধমক দিয়েছেন, তবে ইহ জীবনে ছেলের গায়ে কখনো হাত তুলেননি তিনি। সেদিন প্রথম মেলি বিষয়ে অভিযোগ শুনে হাতে একটা রড নিয়ে এগিয়ে এসে ভীষণ শান্ত কণ্ঠে ছেলেকে জিজ্ঞেস করেন, মেহেরিমার গায়ে হাত তুলেছ তুমি? ওর জামা কাপড়ের এলোমেলো অবস্থা পেছনে তুমি দায়ী। ও যা বলেছে তা কি ঠিক? তারজিয়ান বিহ্বল কণ্ঠে বলে, হ্যাঁ, কিন্তু আর একটা কথাও শোনার প্রয়োজন করেনি তাজওয়ার চৌধুরী। রাগে হুঁশ খইয়ে বেধড়ক ভাবে মারতে থাকে তারজিয়ানকে। ছেলের বেহাল দশা দেখে হাউমাউ করে কেঁদে ওঠেন তারামুন চৌধুরী। তারজিয়ান তখনও নিজের হয়ে সাফাই দিচ্ছিল। আফিয়া চৌধুরী এবং তারামুন চৌধুরী এসে থামাতে চাইলে তাজওয়ার চৌধুরী বলে ওঠেন, আজীবন ওর নামে আসা অভিযোগ নজর আন্দাজ করেনি, কখনো গায়ে হাত তুলে শাসন করেনি। এজন্যই এত বেয়ারা হওয়ার সুযোগ পেয়েছে সে। শেষ পর্যন্ত দর্শক তকমা অর্জন করেছে। ওর মতো চরিত্রহীনের মরে যাওয়া উচিত। প্রথম দিকে নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করলেও অনাকাঙ্ক্ষিত কথাগুলো শুনে থমকে যায় তার হাত। গায়ে অসংখ্য জখম হলেও টু শব্দ বের হয় না তার মুখ দিয়ে। বুকে অভিমান চেপে মনে মনে বলে, কবুল হোক তোমার আর্জি, মঞ্জুর করা হোক আমার শাস্তি। অপবাদের কলঙ্ক আমার পরিশুদ্ধ মনটাকে কলুষিত করার আগে মৃত্যু হোক আমার। অসুস্থতার ভারে নুয়ে পড়া বৃদ্ধ তাসফিয়া চৌধুরী নিজের ঘরে ঘুমাচ্ছিলেন। মেডিসিনের জন্য দিনভর চোখ দুটোতে ঘুম এঁটে বসে থাকে। দীর্ঘ সময় ধরে বাহিরে চেঁচামেচির শব্দ শুনে পরিশেষে অসুস্থ শরীরটা নিয়ে বাহিরে আসেন। ডাইনিং রুমে আসতেই পায়ের নিচ থেকে মাটি সরে যায় ওনার। নিজের প্রিয় নাতিকে রক্তাক্ত অবস্থায় দেখে আর্তনাদ করে ওঠেন তিনি। এগিয়ে এসে থামাতে চাইলে তাজওয়ার চৌধুরী হুঙ্কার দিয়ে ওঠেন। ওনাকে দায়ী করে বলেন, সবকিছু তোমার জন্য হয়েছে আম্মা। এই বেয়াদবটাকে শুরু থেকে শাসন করলে আজ এই দিন দেখতে লাগতো না। মানুষের অবয়ে পশু জন্ম দিয়েছে আমি, ভাবতে ঘৃণার মরে যেতে ইচ্ছে করছে। বৃদ্ধা কন্দ্রনত স্বরে অসহায় কণ্ঠে জিজ্ঞেস করেন, কি করেছে আমার তাজমিয়া? তাজওয়ার চৌধুরী দ্বিগুণ রাগে ফেটে পড়ে চিল্লিয়ে বলে ওঠেন, তোমার চরিত্রহীন নাতি মেয়েদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে শিখেছে। ওর নোংরামির শিকার হতে হয়েছে আমাদের মেহুকে। রাস্তার ছেলেদের মতো বীর ধর্ষকে উপনীত হয়েছে সে। কথাগুলো শুনে অবিশ্বাস্য চোখে চেয়ে থাকে তাসফিয়া চৌধুরী। ব্যাপারটা মোটেও বিশ্বাসযোগ্য মনে হয় না ওনার। তাজওয়ার চৌধুরীকে থামিয়ে জ্ঞানশূন্য রক্তাক্ত তাজরিয়ানকে হসপিটালে পাঠানোর নির্দেশ দিয়ে মেহরিমার কাছে এগিয়ে যান তিনি। অশ্রু সজল চোখে কাপা কণ্ঠে সুধান, তাজমিয়া তোর লগে খারাপ কিছু করবার চেষ্টা করেছে বুঝান? মেহরিমাকে আদর করে বুজান বলে ডাকতেন তাসফিয়া চৌধুরী। দাদির কথার প্রতি উত্তর করতে পারে না মেহরিমা। ঘটনাগুলো ক্রমশ এত বেশি জটিল হয়ে উঠেছে, তার দুর্বল হৃদয় এত প্রতিকূল পরিস্থিতি সহ্য করতে পারল না। ভয় আতঙ্কে নেতিয়ে পড়ল মায়ের বুকে। বিভীষিকার দিনটা খুব সময় নিয়ে কাটে।
তারজিয়ান হসপিটালে চিকিৎসাধীন ছিল। মেহেরিমা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ঘরের কোণে আশ্রয় নেয়। সামান্য একটা মিথ্যা একরকম বিধ্বংসী ঝড় ডেকে আনবে সেটা ঘুণাক্ষরও টের পায়নি সে। রাগ সামলাতে না পেরে ও সব বলেছিল মেহেরিমা। তার অসৎ উদ্দেশ্য ছিল না, তবুও কথাগুলো এতটা প্রভাব বিস্তার করবে বেচারি বুঝেনি। বাড়ির পরিস্থিতি থমথমে। মোটামুটি সপ্তাহখানেক সময় পেরিয়ে অবশেষে তারজিয়ানের আগমনের সময় হয়েছে। তৌকির চৌধুরী সবটা শুনে সিদ্ধান্ত নিয়েছে তারজিয়ান এবং মেহেরিমার বিয়ে দেওয়া হবে। এই সিদ্ধান্তে মাহিরা চৌধুরী অমত পোষণ করে বলেন, একটা চরিত্রহীন লম্পটের কাছে আমি আমার মেয়েকে তুলে দিব না। আপনারা যেহেতু জোড়াজুড়ি করেন, তবে আমি আমার মেয়েকে নিয়ে এক কাপড়ে এই চৌধুরীর বাড়ি ত্যাগ করব। মেহমেদ চৌধুরীও স্ত্রীর কথায় সম্মতি দেন। তৌকির চৌধুরী অবাক চোখে দেখেন পরিবারের ভাঙন। শেষ বয়সে এসে এমন কিছুর সম্মুখীন হতে হবে সেটা কল্পনাতেও ভাবেনি তিনি। পুরো বিষয়টা সব থেকে বেশি আঘাত করে তাসফিয়া চৌধুরীকে। সেদিন সারাটা রাত স্বামীর বুকে মাথা রেখে আক্ষেপ প্রকাশ করেন তিনি। তৌকির চৌধুরীও বড্ড নাখোশ হয়েছিলেন সকলের আচরণে। তিনি স্পষ্ট অবলোকন করছিলেন ছেলেদের অভ্যন্তরীণ সম্পর্কে অধপতন। লম্বা একটা দীর্ঘ শ্বাস ফেলে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন তিনি। তাসফিয়া চৌধুরী বুকে অভিমান চেপে বলেছিলেন, আমার তাজমি এমন করতেই পারে না জমিদার সাহেব। আমি হ্যার চোখে বুঝানের লাগা মোহাব্বত দেখছি। আপনি দেখেন, একদিন হেরা নিজেদের ভুল বুঝবো। প্রিয়তমা স্ত্রীর কথায় নীরবে সম্মতি প্রদান করেছিলেন তিনি। তবে বুঝতে পারেননি সেটা ছিল তাসফিয়া চৌধুরীর শেষ মন্তব্য। পরের দিন সকালে তরতাজা মানুষটাকে মৃত হিসেবে আবিষ্কার করে সবাই। শোকাচ্ছন্ন বাড়িটাতে কান্নার গুমোট শব্দে ভরে ওঠে। দাদিকে শেষে বিদায় জানাতে হসপিটাল থেকে ছুটে আসে তাজরিয়ান। অধিক শোকে পাথরে রূপান্তরিত হয়েছিল চটপটে ছেলেটা। কেউ লক্ষ্য করেনি তার গভীর শোক। সকলে ব্যস্ত ছিল তিক্ত কথার বাণী শোনাতে। ঝটপট কথার প্রতিউত্তর দেওয়ার ছেলেটা সেদিন হাজারো বদদোয়া বিনা বাক্যে হজম করে নিয়েছিল, তবুও কারো বিন্দুমাত্র দোয়া হয়নি। তাসফিয়া চৌধুরী শেষকৃত্যের অংশগ্রহণ করতে দেওয়া হয়নি তাজরিয়ানকে। নিশ্চুপে সেটাও মেনে নিয়েছিল সে। চটজলদি ঘটে যাওয়া ঘটনাগুলো কোনোভাবেই হজম করতে পারছিল না বেচারা। যখন উপলব্ধি হয় তখন বহু দেরি হয়ে গেছে। সময় তার নিজস্ব গতিতে এগিয়ে চলে। তাজরিয়ান নিজেকে পুরোপুরি ঘরবন্দি করে ফেলে। বাড়ির সকলেই সেটা নির্লিপ্তভাবে মেনে নিয়েছিল। সারাদিনে দু একবার খাবার খেতে নিচে আসতে দেখা যেত তাজরিয়ানকে। তার উস্কো শুষ্ক চুল, অযত্নে বেড়ে ওঠা দাড়ি, চোখের নিচে জমা কালির দাগ সবটা মেহেরিমাকে বড্ড পোড়াতো। আফসোস হতো নিজের করা ভুলের জন্য, কিন্তু ভয় কাটিয়ে কারো সামনে স্বীকারোক্তি দেওয়ার সাহস করে উঠতে পারেনি বেচারি। তারজিয়ান একদমই ক্ষুধা সহ্য করতে পারে না। সারাদিন ঘরে পড়ে থাকলেও অসময়ে নিচে নেমে দুমুঠো খেয়ে উপরে চলে যেত নিঃশব্দে। সারাদিন ঘরবন্দি থাকার পর সেদিন রাতে খাওয়ার সময় টেবিলে উপস্থিত হয় সে। খাওয়ার জন্য চেয়ার টেনে টেবিলে বসতেই মাহিরা চৌধুরী নিজের খাবার ছেড়ে উঠে চলে যান। তাজরিয়ান নিশ্চুপ সেটা দেখেও না দেখার ভান ধরে একটা লোকমা মাখিয়ে মুখে তুলে। মায়ের পিছু পিছু মেহেরিমাও ছুটে যায়। তা দেখে মেহমেদ চৌধুরী খাবারের রুচি চলে যায় বিধায় তিনিও না খেয়ে উঠে পড়েন। সবটা দেখে তাজওয়ার চৌধুরী নির্বাক কণ্ঠে স্ত্রীর উদ্দেশ্যে বলে ওঠেন, কাল থেকে তোমার গুণধর পুত্রের খাবারটা তার ঘরে দিয়ে এসো। কি আর করার, জন্ম যখন দিয়েছি তখন না খাইয়ে তো আর মারতে পারবো না। সন্তান অজাত কুজাত হলেও বাপ মায়ের সাধ্য নেই তাকে ফেলে দেওয়া। তারজিয়ান থমকে যায়। পেটের ভেতর মুচড়ে উঠা ক্ষুধাটা কোথাও যেন গায়েব হয়ে যায়। আর্ত খাওয়া ভাতের প্লেটটা ওভাবে রেখে চলে আসে ঘরে। তারামন চৌধুরী কেঁদে কুটে ছেলের ডিফেন্ড করতে চাইলে তাজওয়ার চৌধুরী বলেন, ছেলে বিষয়ে কোনো মামলায় সামান্য অভিমত দিলে এই সংসারের মায়া তোমার ত্যাগ করতে হবে। তারা স্বামীর কথায় কিংকর্ত বিমুখ হয়ে যান তারামন চৌধুরী। কথার বিপরীতে কেবল বলেন, দয়া করি এই অপবাদটা যেন সত্য হয়। এই অপবাদ যদি মিথ্যে প্রমাণিত হয় তবে আমার ছেলেটার ওপর হওয়ার নির্মম অত্যাচারের আফসোস আমি তো আমাদের গ্লানিবোধে জর্জরিত করে রাখবে। ইহ জীবনে মাফ করতে পারবে না নিজেকে।
তাজওয়ার চৌধুরী প্রতিউত্তর করেনি। ওমন ভাবে বলার ভেতরে ভেতরে বেজায় আফসোস করেন তিনি। ছেলের প্লেটের দিকে তাকাতেই বুকটা ধক করে উঠেন ওনার। নিজেও খাবারের প্লেটটা ঠেলে উঠে দাঁড়ান। তাজরিয়ান ঘরে ঢুকে শব্দ করে দরজাটা বন্ধ করে দেয়। প্রথমবারের মতো তার কঠিন চোখ দুটোতে অশ্রু জমে। হৃদয়ের হাহাকার আর্তনাদ রূপে বেরিয়ে আসে। মস্তিষ্কে ধরা দেয় নিজেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা। অযাচিত অনুভূতি সামলাতে না পেরে বিছানার চাদর উঠিয়ে সিলিং ফ্যানের সাথে অ্যাটাচ করে, কিন্তু মায়ের অসহায় মুখটা মনে পড়তেই পুনরায় হাঁটু মুড়ে বসে চিল্লিয়ে কেঁদে ওঠে তাজরিয়ান। সাউন্ড প্রুফ রুমটা থেকে এক ফোঁটা শব্দও বাহিরে পৌঁছায় না। একাকিত্ব ভয়ানক চাদর তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছিল। একদিকে মৃত্যু তাকে হাতছানি দিয়ে ডাকছে, অন্যদিকে মমতা বন্ধন তাকে বাধা দিচ্ছে। তাজরিয়ান দোটানায় পড়ে পাগলের মতো চুলগুলো মুঠো পাকিয়ে খামচে ধরে। তৃষ্ণার্ত প্রতীকের মতো এদিকে ওদিকে চেয়ে ফোনটা খুঁজতে থাকে। ফোনের ব্যাটারি ডেড। তাড়াহুড়া করে চার্জে দিয়ে ফোনটা অন করে। আসন্ন সব মেসেজ ঠেলে কল দেয় কাঙ্ক্ষিত নম্বরে। 3 বারের বেলায় কলটা রিসিভ হতেই তাজরিয়ান ফুপিয়ে কেঁদে ওঠে। অপর পাশ থেকে আশিয়ান তাকে বলে, আত্মসম্মানের সাথে আপোষ করা উচিত না কখনো। পাঁচে লোকে অনেক কিছুই বলবে। তুমি যদি নির্দোষ হও তবে মুখের উপর উচিত জবাব দাও। বন্ধ ঘরে তোমার আর্তনাদ শুনতে কেউ বসে নেই, কিন্তু পাবলিক প্লেসে তোমাকে অপমান করার জন্য 1000টা লোক অপেক্ষা আছে। তুমি যদি সঠিক হও তবে সত্যতা প্রমাণ করো। তারজিয়ান নিজের ভুলগুলো বুঝতে পারে। হারিয়ে ফেলা মনোভাব ফিরে আসে, বুকে অগাধ সাহস জন্মে। কিছুটা সময় নিয়ে সবকিছু খুলে বলে আশিয়ানকে। দুজন মিলে রাতভর প্ল্যান সাজায়। পরের দিন সকাল ভোরে তারজিয়ানকে পুরো দস্ত তৈরি হয়ে নিচে নামতে দেখে সকলে চমকে তাকায়। তাদের তোয়াক্কা না করে তারজিয়ান বেরিয়ে পড়ে। দিন শেষে রাত নামে ধরণীর বুকে, কিন্তু তারজিয়ান বাসায় ফেরে না। কথাটা তাজওয়ার চৌধুরীকে বললে তিনিও চিন্তিত হন। সকলের চিন্তার অবসান ঘটিয়ে মোটামুটি রাত 10টার দিকে গাড়ি বহন ভর্তি পুলিশ এবং আসামি নিয়ে বাসায় ফিরে তাজরিয়ান। চৌধুরী বাড়ির সকলেই উপস্থিত হন ড্রয়িং রুমে। আবিয়াদের কলার মুঠো করে ধরে রাখা তারজিয়ানকে দেখে সকলে হতভম্ব হয়ে যায়। মেহেরিমা আতঙ্কে রীতিমতো আঁতকে ওঠে। তারজিয়ান সেদিকে তোয়াক্কা না করে আবিয়াদের গালে চপাটে আঘাত বসে হুঙ্কার ছেড়ে বলে, তুই স্বীকার করবি নাকি নাকি আরো খাতির যত্ন করব? বাধ্য হয়ে আবিয়াত সবটা খুলে বলে। মেহেরিমাকে নিয়ে সেদিন একজন স্নেগারের হাতে তুলে দিতে চেয়েছিল সেটাও বলে। মাহিরা চৌধুরী বিশ্বাস করতে না চাইলে ফোনে তোলা ছবিগুলো দেখানো হয়। মাহিরা চৌধুরী মেয়েকে জেরা করলে নিরুপায় হয়ে সবটা স্বীকার করে মেহেরিমা। লজ্জায় মাথা হেট হয়ে যায় মেহমেদ চৌধুরীর। মেয়ের করা ভুলে ভীষণভাবে লজ্জিত হন তিনি। তারজিয়ানের কাছে ক্ষমা চাইলেও সে নির্বাক থাকে। তার অশান্ত মস্তিষ্কে বাঁচতে থাকে কিছু কথা। তার সাথে বিয়ে দেওয়া নিয়ে অসম্মতি প্রকাশ করায় অভিমান করে তার দাদি অদূরে প্রস্থান করেছে, এমনটা ধারণা তারজিয়ানের বিক্ষিপ্ত মস্তিষ্কে। কারো কথার তোয়াক্কা না করে আবিয়াতকে এক থাপড়ে মেঝেতে বসিয়ে সকলের উদ্দেশ্যে শান্ত কণ্ঠে তারজিয়ান বলে ওঠে, বিগত কয়েকটা দিন যেসব আচরণ আমি সহ্য করেছি সেটা কোনোভাবেই ক্ষমার উপযোগী নয়। উপরন্তু এসবের জন্য বাড়িতে এবং সমাজে আমার মানহানি হয়েছে। হাজারো হোক আপনারা আমার পরিবারের লোক। যদিও হাস্যকর শোনায় কথাটা, তবুও সত্যি তো, আর অস্বীকার করা যায় না। তারজিয়ানের কথায় লুকিয়ে থাকা গভীর যন্ত্রণা ঠিকই উপলব্ধি করেন তাজওয়ার চৌধুরী। আত্মগ্লানিতে মুখটা ছোট হয়ে যায় ওনার। ছেলের দিকে চোখ তুলে তাকানোর সাহস হয় না। তারজিয়ান সামান্য থেমে আবারও বলে ওঠে, আপনাদের কাছে দুটো অপশন আছে। হয় মানহানির দায়ে মেহরিম চৌধুরী বেশ লম্বা সময় জেলে সময় কাটাবেন, নয়তো মামলা থেকে বাঁচতে আজ এই আসরে উনি আমাকে বর হিসেবে গ্রহণ করবেন। অপশন জানিয়েছি, এখন বাকি সিদ্ধান্ত আপনাদের হাতে। উপস্থিত সকলের রীতিমতো আটকে ওঠে। সকলে হাজার চেষ্টা করেও টলাতে পারল না তারজিয়ানের সিদ্ধান্ত। এক পর্যায়ে বাধ্য হয়ে সকলের সম্মতি প্রকাশ করে বিয়ের সিদ্ধান্তে তারজিয়ান ফোন দিয়ে তার বন্ধুদের কাজী সমেত ভেতরে আসতে বলে। বৈরী পরিস্থিতির মাঝেই পবিত্র বন্ধনে আটকা পড়ে দুটো মানুষ। কবুল বলার সময় আবিয়াদের ক্ষুদ্র চোখের দিকে দৃষ্টি স্থির রেখে বাঁকা হেসে 3 কবুল বলে তারজিয়ান।
বিয়ে শেষ হতেই এক লাফে সোফা থেকে উঠে বসে আর মোড়া ভেঙে সকলের উদ্দেশ্যে তারজিয়ান বলে, মারজান আইরিন চৌধুরী আজ থেকে আমার বিবাহিত স্ত্রী। সকলে ওর সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখবেন। যা অন্যায় করার আমার সাথে করেছে, সুতরাং সেই হিসেবটিকে আমি বুঝে নেব। আগ বাড়িয়ে বাড়ির একটা সদস্যও যদি পণ্ডিতি করতে যান, তবে বউ সমেত বাড়ি থেকে ফুরুত হয়ে যাব। এরপর আফসোস করে। মাহিরা চৌধুরী মিলিত দৃষ্টি দেখে তার পানে চেয়ে পুনরায় তারজিয়ান ভাবসলীন কণ্ঠে বলে, ভয়ের কিছু নেই ছোট মা। আপাতত সংসার করার বিন্দুমাত্র ইচ্ছে নেই। আমার কেরিয়ার এলইডি লাইটের মতো উজ্জ্বল হওয়া পর্যন্ত তোমার মেয়ে তোমার জিম্মায় থাকবে। ফেরার পর আমার বউয়ের দায়িত্ব আমি বুঝে নেব। সাবধান, আমারও দেখে যাচ্ছি আমি। তোমরা আবার অধিকার ভেবে নিও না, কেমন? সকলে অবাক হয়ে শুনে তারজিয়ানের কথা। সবার দিকে একবার তাকিয়ে তাজওয়ার চৌধুরীর সামনে দাঁড়ায় তারজিয়ান। স্বাভাবিক দৃষ্টি ফেলে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, আমি তাজরিয়ান জাওয়াদ চৌধুরী সজ্ঞানে এবং স্বইচ্ছায় চৌধুরী বাড়ি হতে প্রাপ্য অংশীদারিত্ব ত্যায্য ঘোষণা করলাম। আপনার অতি কষ্টে অর্জিত অন্য আপনাকেই মোবারক। আমি তাজরিয়ান আর কখনো আপনার অর্জিত অর্থে কোনো অন্য মুখে তুলব না। এতদিন আমার দায়িত্ব নেয়ার জন্য আমি কৃতজ্ঞ এবং ভুলভ্রান্তির জন্য ক্ষমাপ্রার্থী। তাজওয়ার চৌধুরী ব্যথিত চোখে তাকান ছেলের দিকে, কিন্তু তারজিয়ান সেসব তোয়াক্কা না করে বন্ধু বান্ধব সমেত বেরিয়ে যায়। যাওয়ার পূর্বে কেবল তারামুন চৌধুরীর সাথে ঠিকঠাক মতো কথা বলে। সেই ঘটনার পর হাজার চেষ্টা করেও তারজিয়ানকে বাড়ি ফেরানো যায়নি। উপরন্তু 1 মাসের মাথায় কাউকে না জানিয়ে সুদূর লন্ডনে উড়াল দেয় সে। প্রথম দিকে বাড়ির কারো সাথে যোগাযোগ রাখেনি, কিন্তু তাজওয়ার চৌধুরী হার্ট অ্যাটাক করার বাধ্য হয়ে অভিমান ভুলে সকলের সাথে কথা বলে তারজিয়ান। আত্মগ্লানিতে ভুগতে থাকা মেহেরিমা মাফ চেয়ে হাজারটা মিনতিপূর্ণ মেসেজ পাঠিয়েছিল, কিন্তু অপর পাশ থেকে ওসব সিন হলেও রিপ্লাই মেলেনি কখনো। টানা 1 বছর যাবৎ মেসেজ করলেও যখন অপর পক্ষ নির্বাক থেকেছে, তখন মেহেরিমাও আর চেষ্টা করেনি। হাল ছেড়ে কেবল তার ফেরার অপেক্ষা করেছে। শহর থেকে দূরে একটা রংচটা গুডনের সামনে এসে থামে তারজিয়ানের BMW গাড়িটা। ভেতর থেকে একে একে নেমে আসে তারজিয়ান, ইস্তিরাস এবং আশিয়ান। ভেতরে প্রবেশ করে আশিয়ান ব্যস্ত কণ্ঠে বলে, সিকিউরিটি টাইট আছে? প্রত্যুত্তরে ইস্তিরাস বলে ওঠে, একেবারে ঝাঁকানাকা লেভেলের টাইট আছে। আশিয়ান কথা বাড়ালো না, দ্রুত গতিতে পা ফেলে ভেতরে প্রবেশ করে তারা। কাঙ্ক্ষিত রুমের ভেতরে প্রবেশ করতেই দেখে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে আরভিদকে। তার হাত দুটো 10টা আঙ্গুলের মাথার সন্তস্ত্রভাবে পেরেক দিয়ে টেবিলে সাথে গেঁথে রাখা হয়েছে। এই দৃশ্য দেখে বাঁকা হাসলো তারজিয়ান। মূলত তার আদেশেই গার্ডসরা এই কাজ করেছে। আরভিদের ব্যথাতুর মুখটা দেখে নিমিষেই মেজাজটা ভালো হয়ে গেল ওর। এগিয়ে গিয়ে আরভিদের চুলের মুঠি ধরে মুখটা উপরে তুলে মিশে আফসোস দেখানোর ভান ধরে বলল, অন্যের সম্পত্তির দিকে হাত বাড়ালে এমন ছোটখাটো শাস্তি পেতেই হয়, বুঝলি শত্রুর ছাও। আরভিদ গুঙ্গিয়ে উঠল, কিন্তু কিছু বলার সাহস পেল না। ইসরাজ এগিয়ে এসে একটা ধারালো ছুরি হাতে তুলে নিয়ে আরভিদের দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, শত্রুর ছাও এখনো গুলি চালানোর মজা টের পায়নি তাজ। সরে দাঁড়াও, ব্যাটাকে ব্রেস্ট পিস কিওর করা শেখায় একটু। আরভিদ গুঙ্গিয়ে উঠে দুপাশে মাথা নাড়ে, কিন্তু হৃদয়হীনা ইস্তিরাজ ওসবে মাথা ঘামায় না। ফারজানার গুলি লাগা জায়গাটার মাছ ঝোপ হিসেবে আরভিদের বক্ষ হতে 3 টুকরো মাংস ডিফারেন্ট ডিজাইনে কাটে। অতিরিক্ত যন্ত্রণায় আরভিদ গলা ফাটিয়ে চিৎকার দিয়ে ওঠে। আশিয়ান বিরক্ত হয়ে পিস্তল হাতে এগিয়ে এসে বলে, নাটক বানানোর প্রয়োজনীয়তা দেখছি না। ট্রিগার টেনে কাহিনীর রফাদফা করো, আমাকে আবার অফিস যেতে হবে। আরভিদ মরণ ভয়ে ছটফটিয়ে উঠে বলে, আমার উপর অহেতু জুলুম কেন করছেন? আমি তো কিছুই করিনি। আশিয়ান শান্ত চোখে ওকে পরোক্ষ করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমার গাড়ির ব্রেক ফেল করিয়েছে তুমি। আমার আত্মীয়ের উপর আক্রমণ করার দুঃসাহস দেখিয়েছ। বলো বাহুল্য, আমার স্ত্রীর দিকেও নজর পড়েছে তোমার। এই রিজনগুলো আনফ নয়? আরভিদ করুণ কণ্ঠে বলল, রাগের মাথায় ভুল করে ফেলেছি, এবারের মতো মাফ করে দিন, আমি শুধরে যাব। আশিয়ান ভাবসলীন গলায় বলল, সেই সুযোগ তুমি হারিয়েছ। আশিয়ান নির্লিপ্তভাবে পিস্তলটা আরভিদের দিকে তাক করতেই প্রাণের ভয়ে আরভিদ হাঁপানো কণ্ঠে বলে ওঠে, আপনার প্রথম স্ত্রী খুনির জীবন বৃত্তান্ত এবং বর্তমান ঠিকানা আমি জানি।
আশিয়ান থামলো। ইসিরাজ এবং তারজিয়ানের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। আশিয়ান সামান্য নড়ে চড়ে উঠে বলল, তুমি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছো। আরভিত ব্যথায় গুঙ্গে উঠে বলল, যমদূতকে সামনে রেখে মিথ্যে বলার মতো সাহস আমার নেই। আপনি যদি আমার জীবন ভিক্ষা দেন তবে আমি আপনাকে সেই আগন্তুকের খোঁজ দিব। আমি জানি চৌধুরীরা কখনো কোথার বর খেলাপ করে না। আশিয়ান কপালে পিস্তল ঠেকিয়ে লম্বা দীর্ঘশ্বাস ফেলে বলল, দিলাম তোমার জীবন ভিক্ষা। এবার বলো সত্যিটা। সাবধান, যদি ইনভেস্টিগেট করে এর সত্যতা যাচাই করে কোনো কপটতা ধরা পড়ে তবে নিকৃষ্টতম মৃত্যু হবে তোমার। আরভিত ফাঁকা ঢোক গিলে ক্ষীণ স্বরে বলে ওঠে, আপনার স্ত্রীকে খুন করেছে রওশন অসিতের মেয়ে রাদিয়া অসিত। বর্তমানে নামধাম পাল্টে সে অন্য পরিচয়ে নিষ্পাপ মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে। যন্ত্রণার তোরে কথা আটকে আসে আরভিদের। আশিয়ান বিচলিত কণ্ঠে শুধায়, আর বর্তমান পরিচয় কি? কোথায়? আরভিদ তাকে মাঝপথে থামিয়ে দিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, সে আর কেউ নয়, বরং আপনার দ্বিতীয় স্ত্রী অধরা ইসলাম প্রিমা। সত্যের নিজস্ব মহত্ব রয়েছে। সত্য কখনোই চাপা থাকে না। মিথ্যার বেড়াজালে আবদ্ধ হয়ে দিক ভ্রান্ত হলেও এক সময় ঠিকই নিজের পথ খুঁজে নেয়। আরবিদের বলা শেষাক্ত কথাটা কর্ণে পৌঁছানো মাত্র সকলে বিস্ফোরিত চোখে চাইল। আশিয়ান তরাক করে লাফিয়ে উঠে এসে আরবিদের চিবুক শক্ত করে চেপে ধরে বলল, ইউ ব্লাডি অ্যাসহোল! কার নামে কি বলছিস? জানার মানে নেই তোর? একেবারে কলিজের টেনে ছিঁড়ে ফেলবো। সত্যি কথা বল। আরভিদ নিভু নিভু চোখে চেয়ে অস্পষ্ট সুরে বলল, প্রমাণ আছে। আশিয়ান হিংস্র থাবা বসায় আরভিদের গলায়। এতে করে তার বলিষ্ঠ হাতের নীলাভ শিরাগুলো স্পষ্ট প্রতীয়মান হয়। কণ্ঠে হিংস্রতা ঢেলে দাঁতে দাঁত চেপে আশিয়ান বলে ওঠে, কি প্রমাণ আছে? কোথায় প্রমাণ? কার কাছে আছে? প্রতিউত্তর দেওয়ার পূর্বে আশিয়ানের বলিষ্ঠ হাতের চাপে আহত আরভিদ জ্ঞান হারিয়ে ফেলে। তার বন্ধ চোখের পাতা লক্ষ্য করে আশিয়ান রেগে মেগে সজোরে চেয়ারে লাথি বসায়। মুহূর্তের মধ্যে সেটা অদূরে ছিটকে পড়ে। রাগে হুঁশে হারিয়ে আশিয়ান খেপাটে স্বরে বলে ওঠে, ইমিডিয়েট ওর জ্ঞান ফেরা। আমার স্টেটমেন্ট লাগবে। তারজিয়ান হতবিলম্ব হয়ে তাকালো আশিয়ানের দিকে। ইস্তিরাজ নিজেও বিস্মিত। আশিয়ানের এমন বিধ্বংসীর রাগের সহিত তারা পরিচিত নয়। মাথা ঝাঁকিয়ে ইস্তিরাজ গার্ডদের বলল আভিয়াতকে রুমে নিয়ে যেতে। প্রায় ঘন্টাখানেক চিকিৎসা দেওয়ার পর বাহিরে বেরিয়ে ইস্তিরাজ বলে উঠল, মোটামুটি ঘন্টা দুয়েক সময় লাগবে ওর জ্ঞান ফিরতে। ততক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের। চেয়ারের উপর বাদশার ভঙ্গিতে বসে থাকা আশিয়ান নীরবে শুনল কেবল। হাতের আঙ্গুলে কালো রঙের ধাতব রিভলভারটা ঘোরাতে ঘোরাতে কিছু একটা ভাবছে সে। এই দৃশ্য দেখে ঘরের সোফা টেনে তারজিয়ান এবং ইস্তিরাজ তার সম্মুখে বসে। কিছুক্ষণ পর তারজিয়ান বলে উঠল, এটা যদি সত্যি হয় তাহলে তোমার পরবর্তী পদক্ষেপ কি হবে ভাইয়া? আশিয়ান শীতল দৃষ্টি নিক্ষেপ করে গম্ভীর স্বরে বলল, আমি আরভিদকে এক বিন্দুও বিশ্বাস করি না। প্রথমত সত্যতা যাচাই বাছাই করব, অতঃপর যে যে প্রাপ্য শাস্তি পাবে। তারজিয়ান ফাঁকা ঢোক গিলল। ইস্তিরাজ চিন্তিত স্বরে বলল, আমার বিশ্বাস হচ্ছে না। আবার পুরোপুরি বিষয়টা ফেলে দিতেও পারছি না। মিস ফারজানা এবং পিচ্চি ভাবির সাথে আরবিদের কিছু একটা কানেকশন তো আছেই। আশিয়ান কোনো প্রতি উত্তর করলো না। প্রায় 3 ঘন্টা পর জ্ঞান ফিরল আরভিদের। চোখ খুলতেই দেখলো তার বেডের পাশে একটা সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে আশিয়ান। সর্বদা শান্ত থাকা চোখ জোড়া খেলা করছে হিংস্রতা। তার নির্লভ মুখশ্রী ভীষণ গম্ভীর। আশিয়ান তার দিকে নির্মেষ দৃষ্টি নিক্ষেপ করে বলল, কোনরূপ ভনিতা ছাড়া ফার্স্ট ও লাস্ট পুরো ইতিহাস খুলে বল। আশিয়ানের নিরেট স্বর শুনে বেচারা ফাঁকা ঢোক গিলে শুকিয়ে যাওয়া গলাটা ভেজানোর চেষ্টা করলো। অতঃপর দুর্বল কণ্ঠে বলল, অসিতরা 3 ভাই। তন্মন্ত বড়জনের নাম হলো মাশরাফি অসিত এবং তার স্ত্রীর নাম ছিল নাহার অসিত। তাদের একটি কন্যা সন্তান ছিল যার নাম নিহারিকা অসিত। দ্বিতীয়জনের নাম আশরাফ অসিত এবং ওনার স্ত্রীর নাম ইকরা অসিত। ওনাদের সন্তান স্বয়ং আমি। তৃতীয়জনের নাম ছিল রওশন অসিত এবং ওনার স্ত্রীর নাম আদ্রিতা ইসলাম টমি। রাদিয়া ও অসিত প্রিমা নামে তাদের একটি কন্যা সন্তান ছিল। এতটুকু বলে থামে আরভিদ। বুক ফুলিয়ে শ্বাস টেনে পুনরায় বলে, ওয়াশিতুল লিমিটেড পরিচালনার দায়িত্বে ছিলেন মাশরাফি এবং আশরাফ অসিত। রওশন অসিতের স্বতন্ত্র ব্যবসা ছিল
এবং তিনি নিজের স্ত্রীর সন্তান নিয়ে অন্যত্র বসবাস করতেন। বলা বাহুল্য, রওশন অসিত শত্রুপক্ষের মেয়েকে বিয়ে করে তাকে ত্যায্য করা হয়েছিল। এই নিয়ে ভাইয়ে ভাইয়ে বেশ বিরোধ হয়। তবে রওশন অসিত ছিলেন নির্বিকার, ভীষণ ভালোবাসতেন নিজের স্ত্রীকে। তবে কুনজ তাদের সম্পর্কটা শেষ করে দেয়। আশিয়ান কণ্ঠে বিরক্তি ঢেলে বলে উঠল, জলদি ক্লাইম্যাক্স ছেড়ে কাজ, তোর ছেড়ে কাহিনী শোনার টাইম নেই আমার। আরবিদ ফাঁকা ঢোক গিলে পুনরায় বলতে শুরু করলো, নাহার অসিত ছিলেন এতিম। মাশরাফি অসিতের মৃত্যুর পর তার কোথাও যাওয়ার জায়গা না থাকায় রওশন অসিত তার দায়িত্ব নেন। এরপর দীর্ঘ সময় কেটে যায় এবং উচ্চবিলাসী নাহার অসিত নিজের লোভ সামলাতে না পেরে রওশন অসিতকে নিজের জালে ফাঁসিয়ে নেন। চলতে থাকে তাদের পরকীয়া। যেহেতু তারা ভিন্ন বাড়িতে থাকতো তাই এইসব বিষয় জানাজানি হয়নি, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। তারজিয়ান এবং ইস্তিরাসও হতবম্ব চোখে তাকায়। আশিয়ান বিস্মিত কণ্ঠে শুধায়, নওশান ওয়াসিদের সাথে নিহার আমুর পরে কে ছিল? আরবিদ মাথা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে 3 বছরের মাথায় আদ্রিতা ইসলামের কাছে ধরা খান রওশন অসিত। শুরু হয় সংসারে অশান্তি। প্রথমবারের মতো আদ্রিতা ইসলামের গায়ে হাত তুলেন রওশন অসিত। বিষয়টা সম্পর্কে প্রিমা অবগত হতেই সে ক্ষুব্ধ হয়ে ওঠে। মাকে বাঁচাতে গিয়ে নিজেও বাবার হাতে মার খায়। রওশন অসিত তাদের হুমকি ধামকি দিয়ে পরিশেষে বাসা থেকে বের হয়ে যান, কিন্তু শর্ট টেম্পার প্রিমা বিষয়টা হজম করতে পারেনি। কথাটুকু শেষ হতেই আরবিদ কাশতে লাগলো, গলা শুকিয়ে এসেছে তার। ইস্তিরাস পাশ থেকে পানির বোতল এগিয়ে দেয়। আশিয়ান স্থির দৃষ্টি নিক্ষেপ করে ধীর কণ্ঠে শুধায়, পরকে করেছে রওশন ওয়াসিত্য এবং নাহার ওয়াসিত্য। সেক্ষেত্রে আমার প্রথম স্ত্রী নিহারিকা ওয়াসিত্বের উপর মিসেস প্রিমা আক্রমণ করতে যাবেন কেন? আরবিদ পানি খেয়ে অতঃপর স্বাভাবিক কণ্ঠে বলতে লাগলো, আদ্রিতা ইসলামকে হসপিটালে অ্যাডমিট করার পর রেখে মেখে প্রিমা নাহার অসিতের বাড়ির দিকে যায়, কিন্তু সেখানে তিনি ছিলেন না। দারোয়ান দরজা খুলে বিষয়টা প্রিমাকে জানালে সে দ্বিগুণ তেজি কণ্ঠে নিহারিকার খোঁজ চায়। নিহারিকা সে সময় ছাদে দাঁড়িয়ে খোলা হাওয়া খাচ্ছিল। প্রিমা সেদিকে এগিয়ে গিয়ে নিহারিকাকে জেরা করতে থাকে। নিহা জানায় সে এসব বিষয়ে কিছু জানে না, কিন্তু প্রিমা মানতে চায় না। সে অনবরত নাহার অস্তিত্বকে নিয়ে বাজে কথা বলতে থাকে। নিহা ওইসব সহ্য করতে না পেরে পাল্টা জবাব দিতে গেলে তাদের মাঝে হাতাহাতি শুরু হয় এবং একটা পর্যায়ে প্রিমার হাতে জোরালো ধাক্কা খেয়ে নিহা ছাদ থেকে পড়ে যায়। শেষমেশ গুরুতর আঘাতপ্রাপ্ত নিহা তীব্র রক্তক্ষরণের জন্য মারা যায়। সকলে স্তব্ধ হয়ে শুনল পুরো ঘটনা। আশিয়ান পুনরায় শীতল কণ্ঠে শুধালো, এত কিছুর পরও প্রিমা শাস্তি পেল না কেন? আমাদের এবার কেন বলা হয়েছে যে নেহা মাথা ঘুরিয়ে ছাদ থেকে পড়ে আছে? আরবিদ শস্ত শ্বাস ফেলে বলল, রওশন অসিত প্রিমাকে ভীষণ ভালোবাসতেন। নিজের সন্তানকে বাঁচাতে এসব ঘটনা রটিয়েছিলেন। আদ্রিতা ইসলামের সাথে বিচ্ছেদ ঘটিয়ে নাহার অসিতকে বিয়ে করে নিজের সমস্ত সম্পত্তি তার হাতে তুলে দেওয়ার বিনিময়ে এই কেসটা ধামাচাপা দেন তিনি। বাহ্যিক দিক দিয়ে নিজেকে শান্ত রাখতে পারলেও ভেতর থেকে পুরোপুরি এলোমেলো হয়ে পড়ে আশিয়ান কোনো মতে নিজেকে সামলে বলে ওঠে, কিসের প্রমাণের কথা বলছিলে তুই? আরবিদ তৎক্ষণাৎ বলে ওঠে, ছাদে একটা ক্যামেরা লাগানো ছিল। ক্যামেরাটা সচল হওয়ায় পুরো ঘটনা ধারণকৃত ভিডিওটা আমার কাছে আছে। রওশন অসিতের কথা মতো সেটা প্রকাশ না করলেও নিজের কাছে সেফলি রেখে দিয়েছিলাম। আশিয়ান দাঁতে দাঁত চেপে বলে ওঠে, নেহার মৃত্যুর 1 সপ্তাহ পর প্রাইভেট নম্বর থেকে ফোন দিয়ে তুই আমাকে জানিয়েছিলি যে ওটা মার্ডার কেস। আরবিদ ভীত কণ্ঠে বলল। হ্যাঁ। আশিয়ান চোখ বন্ধ করে মেজাজ সামলে পুনরায় তাকে প্রশ্ন করল, সে ভিডিওটা কোথায়? আরবিদ আটকে আসা কণ্ঠে বলল, আমার এক ফ্রেন্ডের কাছে আছে। বাড়ি ছাড়া ওর দেখা সাক্ষাৎ পাওয়া কঠিন। আশিয়ান পকেট থেকে আরবিদের ফোনটা বের করে তার দিকে এগিয়ে দিয়ে বলল, তোর সো কল্ড ফ্রেন্ডকে ফোন দিয়ে প্রমাণ আনতে বল। কোনরূপ চালাকি করার চেষ্টা করলে সোজা টপকে দেব। আরবিদ তাই করলো। কথা বলে ফিক্সড হলো রাত 11টায় প্রমাণ হস্তান্তর করা হবে বারে। তথ্য নিয়ে উঠে দাঁড়িয়ে ইস্তিরাজকে উদ্দেশ্য করে আশিয়ান বলে উঠল, কোনো ধরনের আঘাত করার প্রয়োজন নেই। হাত পা বেঁধে অন্ধকার রুমে ফেলে রাখ। কোনো কারণে বাইরে বের করার দরকার নেই। ওর খাওয়া দাওয়া টোটালি অফ। 1 ফোঁটা পানিও যেন না দেওয়া হয়। নির্দেশনা দিয়ে তারজিয়ানকে নিয়ে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল আশিয়ান। গার্ডদের সবকিছু বুঝিয়ে ইস্তিরাজও বেরিয়ে পড়ল। সবাই বেরোতেই আরবিদ বাঁকা হেসে বলল,
মাস্টারমাইন্ড হারবিতকে আটকে রাখার সাধ্য তোদের নেই। সব বিষয়ে তোমরা জিততে পারলেও স্বাধীন বুদ্ধির শ্রেষ্ঠ খেতাবটা কেবল আমারই। আমার জীবনে সুখ করেছ তোমরা, আমি তোমাদের জীবনটাই কেড়ে নেব। স্নান সন্ধ্যার অন্তিম প্রহর ইস্তিরাজের গাড়িটা এসে থেমেছে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মূল ফটকের সামনে। গাড়ির ভেতর বসে ফারজানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ইস্তিরাজ। শরীরে ক্লান্তির সাথে সাথে বুকটাতে বড্ড তৃষ্ণা জমেছে। শখের নারীর একটুখানি দর্শনই কেবল পারবে এই উত্তপ্ত বুকটায় এক পশলা বৃষ্টির শীতল বর্ষণ নামাতে। ইস্তিরাজের অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে পরিশেষে ফারজানা বের হলো। মেয়েটার মুখশ্রীতে লেপ্টে থাকা ক্লান্তির রেশ ইস্তিরাজের বুকে ঝড় তুলল রীতিমতো। ফারজানা তার গাড়িটার পাশে কাটিয়ে চলে যেতে নিলে ইস্তিরাজ সজোরে হর্ন বাজালো। বেচারি ফারজানা চমকে উঠে বুকে হাত রেখে বড় বড় চোখে তাকালো। ইস্তিরাজ গাড়ির গ্লাস নামিয়ে মুখটা সামান্য বাহিরে নিয়ে জোরালো কণ্ঠে বলল,